আসসালামু আলাইকুম দর্শক, অন্যমঞ্চে আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। নমস্কার, আমি তরুণ ঘোষ। কালকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনেকগুলো ইন্টারভিউ, মানে একটা ইন্টারভিউ অনেকগুলো কাগজে ছাপা হয়েছে। তার মধ্যে আমাদের কাগজে যেটা ছাপা হয়েছে সেটা হচ্ছে মাথা উঁচু করে দ্রুত ফিরবো শেখ হাসিনা। এখন তিনি এই ইন্টারভিউটা কিভাবে দিয়েছেন সেটা আমাদের কাছে এখনো পরিষ্কার নয়, অন্তত লেখাতেও পরিষ্কার হয়নি, কিন্তু এটা কন্টিনিউ করবে। যে লিখেছে তাকে আমি খুব বিশ্বাস করি। তার নামে বেশ কয়েকবার করেওছি অগ্নি রায়। দিল্লি যদি কারো সত্যি সত্যি সম্পর্ক থেকে থাকে তাহলে সে হচ্ছে অগ্নি। তো অগ্নি এটা কন্টিনিউ করবে। এই লেখাটা অনেক বড় লেখা। ইন্টারভিউটা মানে কিভাবে ফিরবেন সেটা উনি বলেননি। কিভাবে ফিরবেন সেটা তো হচ্ছে ভারতবর্ষের ব্যাপার, সেটা ভারতবর্ষ যা করার করবে। তার বক্তব্য তিনি বলেছেন দেশে ফেরার ব্যাপারে, আওয়ামী লীগের কার্যক্রমের ব্যাপারে, এবং তার বিরুদ্ধে যে সমস্ত অভিযোগগুলো আনা হয়েছিল সেগুলোকে তিনি খণ্ডন করেছেন। যেভাবে একদম যৌক্তিক ভাবে, কারণ কূটনীতিক যেভাবে খণ্ডন করে তিনি সেভাবেই খণ্ডন করেছেন। আপাতত দেখা যাক তিনি কি বলছেন। তিনি বলছেন বাংলাদেশে বিএনপি ক্ষমতায় আসার পর দ্বিপাক্ষিক সম্পর্কের নতুন ইনিংস শুরু করেছে মোদী সরকার। তবে গত মাসে নয়াদিল্লিতে এসে সে দেশের বিদেশমন্ত্রী খলিলুর রহমান, শেখ হাসিনা এবং প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে প্রত্যর্পণের আর্জি ফের জানিয়েছেন। বিদেশ মন্ত্রক সূত্রের খবর, হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে কোনো চিন্তা ভাবনা এখনো প্রধানমন্ত্রী দপ্তরের নেই। এই পরিস্থিতিতে তার নিজের এক আওয়ামী লীগের জন্য নেতাদের দেশে ফেরা নিয়ে একান্ত সাক্ষাৎকারে মুখ খুললেন শেখ হাসিনা। প্রসঙ্গত 6 বছরের নির্বাসিত জীবন কাটিয়ে 1981 সালের 17 মে নিজ দেশে ফিরেছিলেন। তার ঠিক 45 বছর পর ভারতে আসা শেখ হাসিনার বক্তব্য, আমাকে 19 বার হত্যা করার চেষ্টা করা হয়েছে। 2004 সালের 21শে আগস্ট গ্রেনেড হামলা করে আমাদের দলকে ধ্বংস করে দেওয়ার ষড়যন্ত্র হয়েছে, কিন্তু থামানো যায়নি। সৃষ্টিকর্তা যেহেতু আমায় বাঁচিয়ে রেখেছেন, আমি দ্রুততায় বাংলাদেশের মাটিতে ফিরবো। মাথা উঁচু করে দেশে গণতান্ত্রিক পরিবেশ ফেরানোর গর্ব নিয়েই ফিরবো। কিন্তু আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা থাকলে কিভাবে প্রত্যাবর্তন সম্ভব? শেখ হাসিনার কথায় এই প্রশ্নটাকে করা হয়েছিল। শেখ হাসিনার কথায়, বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করার পর তৎকালীন শাসক গোষ্ঠী আওয়ামী লীগকে ধ্বংস করার সব চেষ্টা করে, কিন্তু উল্টে আওয়ামী লীগ শক্তিশালী হয়ে ফিরে এসেছে। যারা এই নিষেধাজ্ঞাকে স্থায়ী বলে মনে করছেন তারা তাদের ইতিহাসের পাতায় চোখ রাখতে বলবো। আমাদের কোটি কোটি সমর্থক এবং লাখো লাখো কর্মী দেশেই রয়েছেন। এখনো আমার ছাত্রলীগের ছেড়ে অসহায় কৃষকদের পাশে রয়েছে। ইউনূসের নেতৃত্বাধীন অবৈধ অন্তর্বর্তী সরকার এবং সাধারণ নির্বাচনের মাধ্যমে গঠিত বিএনপি সরকারের অপশাসনের বিরুদ্ধে আমাদের নেতাকর্মীরা সরব। আওয়ামী লীগ মানুষের আবেগ রয়েছে, আমাদের আওয়ামী লীগ মানুষের আবেগে রয়েছে, ফলে আমাদের ফিরে আসা অনিবার্য। কিছু সময়ের ব্যাপার। আরো সংগঠিত ও শক্তিশালী হয়ে ফিরব। নীরবে তার প্রস্তুতি চলছে। এই নীরবে তার প্রস্তুতিটা কি আওয়ামী লীগের প্রস্তুতি? আওয়ামী লীগের প্রস্তুতি সেরকম নেই কিছু, আমি চোখের সামনে যা দেখতে পাচ্ছি। তাহলে কার প্রস্তুতি চলছে উনি ভালো বলতে পারবেন। কিন্তু এটা তো ঘটনা যে আগামী আওয়ামী লীগের বহু নেতাকর্মী এই মুহূর্তে দেশের বাইরে, কলকাতাতেও রয়েছেন দলের অনেক প্রাক্তন মন্ত্রী, সাংসদ। হাসিনা বলছেন, এই প্রশ্ন যখন করা হয় তখন হাসিনা বলছেন, কেউ স্বেচ্ছায় দেশ ত্যাগ করেনি। ভয়াবহ পরিস্থিতিতে অনেকেই প্রাণে বাঁচতে দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছেন। দলের বেশি নেতাকর্মীর 600-র বেশি নেতাকর্মীকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। 1.5 লাখ নেতাকর্মীকে মিথ্যে মামলায় গ্রেপ্তার করা হয়েছে। কারাবন্দীদের ন্যূনতম আইনি অধিকার দেওয়া হচ্ছে না। এই অবস্থায় যারা বাইরে রয়েছেন তারা বিশ্বের বিভিন্ন মানবাধিকার সংগঠনে বাংলাদেশের প্রকৃত পরিস্থিতি তুলে ধরছেন, সামাজিক মাধ্যমে সক্রিয় হয়েছেন। দেশের ন্যূনতম গণতান্ত্রিক পরিবেশে আইন ও শাসন তৈরি হলেই তবে ফিরবেন।
শত প্রতিকূলতার মধ্যেও তার দলীয় কর্মসূচি পালন করছেন, দল তার সর্বোচ্চ মূল্য। আচ্ছা, শত প্রতিকূলতার মধ্যেও যারা দলীয় কর্মসূচি পালন করছেন, দল তাদের সর্বোচ্চ মূল্যায়ন করবে। এই লাইনটা খুব গুরুত্বপূর্ণ। মানে এখন যারা এই কর্মসূচি পালন করছে এত ঝড় ঝাপটা সামলে, তারাই কিন্তু সর্বোচ্চ মূল্যায়ন পাবে। ভারতের সঙ্গে সম্পর্কের মূল্যায়ন কিভাবে করছে শেখ হাসিনা? বিশেষ করে তার বিরুদ্ধে ভারত বিরোধী বরাবরই অভিযোগ ভারত তোষণের। হাসিনার কথায়, আমরা বিরোধী শক্তিরা সর্বদাই এই অভিযোগ করেছে, আমাদের বিরোধী শক্তিরা সর্বদাই এই অভিযোগ করেছে আওয়ামী লীগ নাকি ভারতের কাছে দেশ বিক্রি করে দিয়েছে, দেশ বিরোধী চুক্তি করেছে। কিন্তু খেয়াল করে দেখুন, অন্তর্বর্তীকালীন সরকার অথবা বর্তমান বিএনপি সরকার এখন পর্যন্ত একটিও দেশ বিরোধী চুক্তি সামনে হাজির করতে পারেনি। তাদের মিথ্যাচার প্রমাণিত হচ্ছে। তার সক্রিয় সংযোজন 1996 সালে ক্ষমতায় এসেই আমরা গঙ্গা পানি চুক্তি করেছিলাম। 1914 সালে আন্তর্জাতিক আদালতে সমুদ্র সীমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির মাধ্যমে ভারতের কাছ থেকে প্রায় 20,000 বর্গ কিলোমিটার সমুদ্র সীমা বাংলাদেশের মানচিত্রে যোগ করেছিলাম। 2015 সালে স্থল সীমান্ত চুক্তির মাধ্যমে ছিটমহল সমস্যার স্থায়ী সমাধান করে গিয়েছে। ভারত বাংলাদেশ মৈত্রী পাইপলাইন এই জ্বালানি সংকটের সময়ও বাংলাদেশের লাইফ লাইন। এর মধ্যে কোনটা অন্য দেশের দাবিদারি বিএনপি বলুক, এই ঘটনা যে বিদেশ নীতির ক্ষেত্রে আওয়ামী লীগ দেশের জনগণের স্বার্থকেই অগ্রাধিকার দিয়ে এসছে। লেখাটা পড়ে মনে হলো এটা চলবে, লেখা আছে চলবে। লেখাটা পড়ে মনে হলো যে এটা একটা ইন্টারভিউ, কারণ পরস্পর কথাবার্তার যে ঢংটা যেটা দেখা যাচ্ছে তাতে মনে হচ্ছে এটা একটা ইন্টারভিউ। অর্থাৎ এতদিন যেটা উনি টেলিফোন ইমেলে ইন্টারভিউটা দিতেন, এখন সেটা মনে হচ্ছে সামনাসামনি। এবং অনেকগুলো কাগজে বেরিয়েছে, মিলেনিয়াম পোস্টে বেরিয়েছে, তারপর আমাদের টাইমস অফ ইন্ডিয়ায় বেরিয়েছে, তারপর Y1-এ বেরিয়েছে, অনেকগুলো জায়গায় বেরিয়েছে। যারা যারা একটা দিন বোধহয় টাইম দিয়েছিলেন উনি, সবাই মিলে গিয়ে তার ইন্টারভিউ নিয়েছে। এখন কি করে ফিরবেন এই প্রশ্ন দেখুন, শেখ হাসিনা সদুত্তর এখন দিতে পারবেন না। এইটা শেখ হাসিনার নির্ভর করছে ভারতবর্ষের উপরে সম্পূর্ণ। আর আওয়ামী লীগের কর্মীরা চোরাগোপ্তা সমস্ত কিছু করছেন, তারা ফেরার চেষ্টা করছে, এটা ঠিক। কিন্তু আওয়ামী লীগের নেতা এবং মন্ত্রীরা যতক্ষণ না দেশে ফিরে তারা দলের হাত ধরছেন, ততক্ষণ পর্যন্ত কিন্তু আওয়ামী লীগের কর্মীরা সেই শক্তিটা পাবে না। এটা একদম মানে ধ্রুব সত্য। তাহলে বাকি কি থাকে? বাকি থাকে একটাই, সেটা হচ্ছে লাঠৌষধি। এই যে তাড়াতাড়ি বেড়া ফেরা দেওয়া কমপ্লিট হচ্ছে, বেশি দেরি করো না, আমাদের হাতে অত সময় নেই। গতকালকেও আমি বলেছি যে শুভেন্দুকে যেটা বলা হয়েছে, এবং শুভেন্দু তাড়াতাড়ি কাজ করছে। আমার মনে হয় ভারতবর্ষ আর বেশি দিন অপেক্ষা করবে না। ভারতবর্ষ এই ঝামেলা থেকে মুক্ত হতে চায়। যে পাশে রাষ্ট্রে একটা এরকম দুর্বিনীত সরকার বসে আছে আর তারা মাস্টার ন্যায় করে যাবে। তারপর সকালে যেটা বললাম, যেটা ইন্টারভিউতে যেটা শুভেন্দু বলেছে যে দুদেশের জামাতকে আমি উৎখাত করে ছাড়বো, তার মানে বাংলা দিয়ে ওই যে পূর্ব দিয়ে আক্রমণের কথা বলা হয়েছে না, এবার ভারত পূর্ব দিক দিয়ে হয়তো আক্রমণটা করবে আমার যতদূর মনে হচ্ছে। করে যা শায়েস্তা করার শায়েস্তা করে একমাত্র ভারতই পারে। এবং আমি অনেক আগে বলেছি, যদি নরেন্দ্র মোদী সরকার মনে করেন বা নরেন্দ্র মোদী যদি মনে করেন শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবে তক্তে বসিয়ে দিয়ে আসবেন, মানে সিংহাসনে বসিয়ে দিয়ে আসবেন, তাহলে পৃথিবীর কোনো শক্তি ওনাকে আটকাতে পারবে না। এত কিছু করেও আমেরিকার মতো শক্তিমান দেশ কিন্তু ভারতকে টলাতে পারেনি, নরেন্দ্র মোদীকে টলাতে পারেনি। এই যে এত বড় মিটিংটা হয়ে গেল এই আপনার বেজিং এ, ডোনাল্ড ট্রাম্প এবং আমাদের জিনপিং এর মধ্যে, মোদীর মধ্যে কোনো পরিবর্তন দেখেছেন? উনি দেশ ভ্রমণে বেরিয়ে গেছেন,
কারণ ওনার পরবর্তী কাজ হচ্ছে বাংলাদেশে শেখ হাসিনাকে প্রতিষ্ঠা করা, এবং তার কাজটা খুব সময় মতো খুব তাড়াতাড়ি হয়ে যাবে, যার জন্য আমি বলেছিলাম যে ডিসেম্বরের মধ্যে উনি ফিরবেন। হয়তো দেখা যাবে যে ডিসেম্বরের আগেই হয়তো ফিরে আসছেন। সুতরাং একদিন আমি যা বলে আসছিলাম, একদিন আমাকে যা কথা আপনারা শুনিয়েছেন, যারা কথা শুনিয়েছেন তাদের কথা বলছি, যারা শুনিয়েছেন কথা, তো আজকে ছাপার অক্ষরে একই দিলাম। আমি তো মুখে বলতাম অনেক ভুলবাস অনেক কিছু বলতেন, আজকে তো ছাপার অক্ষরে একই দিলাম। আর আমাদের আনন্দবাজারে বেরোনো মানে একটা প্রতিষ্ঠিত কাগজে বেরোনো, এবং অগ্নি রায়ের মতো একজন মানে সে একজন জ্ঞানী গুণী, এবং সে জানে কোনটা ছাপতে হবে কোনটা ছাপতে হবে না। আর আনন্দবাজারও জানে ফার্স্ট পেজে অ্যাঙ্কারে এই স্টোরিটা ক্যারি করার অর্থ কোন জায়গা হতে পারে। যারা কাগজে কাজ করেন তারা নিশ্চয়ই বুঝতে পারবেন ফার্স্ট পেজে অ্যাঙ্কারে একটা স্টোরিকে মানে ক্যারি করা তার অর্থটা কি হতো। অ্যাঙ্কার কি জানেন? অ্যাঙ্কার হচ্ছে কাগজকে ধরে রাখা। কাগজ, জাহাজ যেমন অ্যাঙ্কার ফেলে জাহাজকে ধরে রাখে, অ্যাঙ্কার হচ্ছে কাগজকে বলা হয়, নিচের স্টোরিটাকে বলা হয় অ্যাঙ্কার, যে কাগজটাকে বেঁধে রেখে দেয়। ওপরে লিড ধরে রাখে, তলার অ্যাঙ্কার ধরে রাখে, মধ্যখানে কাগজ থাকে। এইটা হচ্ছে কাগজের লেআউট। যাই হোক, এই কাগজ সম্পর্কে আমি বলতে বসিনি আপনাদের কাছে। তো এখন আপনারা এখন দিন গুনুন, দেখুন আমার কথা সত্যি হয় কি মিথ্যে হয়। 1.5 বছর ধরে 2 বছর ধরে আমি তো গালি খেয়েই মরছি। দেখা যাক আর কতদিন আমায় গালি খেতে হয়। তার মনে হয় না বেশি দিন আর গালি ফালি খেতে হবে, যা অবস্থা দেখছি। তাই আমি চেষ্টা করলাম এখানে কাগজটা তুলে ধরার। আপনারা যদি পারেন স্টিল করে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব একেবারে আমাদের দৈনন্দিন জীবনের সাধারণ কিছু ঘটনা, হাস্যাত্মক, ব্যঙ্গাত্মক, অথবা যেটাকে সার্কাসিজম বলা হয় যেটাকে। তো সেইভাবে কিছু সব কথা তো আর আসলে সরাসরি বলা সম্ভব হয় না। আকার ইঙ্গিতে হাস্যরসের মাধ্যমে বিভিন্ন স্যাটায়ার করে অনেক কথা বলতে হয়, অনেক কৌশল অবলম্বন করতে হয়, এবং এই সমাজে কথা বলার মতো বিপজ্জনক কোনো বিষয় আর নেই। বহু মানুষ তারা সাধারণ অবস্থা থেকে একেবারে সফলতার স্বর্ণ শিখরে উঠেছেন কেবলমাত্র কথা বলার কারণে, আবার অসতর্ক কথার কারণে, ভুলের কারণে, বা মুখ ফসকে কোনো একটা কথা বের হয়ে গেছে। বহু সিংহাসন, বহু রাজ্য, বহু রাষ্ট্র ক্ষমতা তছনছ হয়ে গেছে। আমাদের পাক ভারত উপমহাদেশে বক্তা হিসেবে তুখোর বক্তা যিনি সবচেয়ে পরিচিত ছিলেন, শেরে বাংলা ফজলুল হক। এরকম মেধাবী, এরকম লিখতে পারেন ভালো, আর এরকম সাহসী এবং বাগ্মী অর্থাৎ বক্তা পাক ভারত উপমহাদেশে জন্মগ্রহণ করেননি। মানুষকে মন্ত্রমুগ্ধের মতো তিনি বিমোহিত করতে পারতেন। আবার দেখা গেল যে কাউকে রাগিয়ে দেওয়া, অনেকটা উইনস্টন চার্চিলের মতো অসাধারণ তার ক্ষমতা ছিল। একবার এরকম একটা কথা উনি বললেন, বলার পরে মোটামুটি মানে রাজনৈতিক অঙ্গনে তোলপাড় তৈরি হয়ে গেল, এবং তার সরকারের পতন হলো পাকিস্তান জামানাতে। এবং তিনি যখন বাংলাদেশে এলেন, সাংবাদিকরা তাকে এয়ারপোর্টে জিজ্ঞাসা করলো, তখন তিনি বললেন যে, ইংরেজিতে বললো যে, আর বাংলা অর্থ যে আমাকে এই বিষয়ে আর কোনো প্রশ্ন করো না, আমার জিহ্বা সেটা হলো আমার সবচেয়ে বড় শত্রু। তো কাজী জিহ্বাকে নিয়ন্ত্রণ করা, আপনার যে কোনো নফসের, আপনার লজ্জা স্থানকে নিয়ন্ত্রণ করা, চোখকে নিয়ন্ত্রণ করা, তারপরে পেটকে নিয়ন্ত্রণ করা, আপনার পঞ্চ ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করা। যেমন চারিদিক থেকে মাংসের ঘ্রাণ আসছে, আপনি বললেন যে আপনি মাংসের ঘ্রাণ নেবেন না। এই জিনিসগুলো যতটা কঠিন,
তার চেয়ে জিহ্বাকে নিয়ন্ত্রণ করা অনেক অনেক কঠিন। মহান আল্লাহর অশেষ অশেষ রহমত, দীর্ঘদিন ধরে আপনাদের সঙ্গে কথা বলছি, রাজনীতি নিয়ে কথা বলছি, সব বিষয়ে। সেই যে আগেও তো কথা বলতাম, কিন্তু জাতির সামনে 2008 সন থেকে তো কথা বলছি, বহু বছর হয়ে গেল। তো কথার জন্য এখনো পর্যন্ত আল্লাহর মেহেরবানিতে টিকে আছি, আর কথার জন্য এখনো পর্যন্ত বেজ্জিত হয়নি। কিন্তু লিখতে গিয়ে লিখার জন্য অনেক দুর্ভোগ দুর্দশার মধ্যে পড়েছি। আপনারা জানেন যে সালমানের রহমানের সাথে আমার যে গন্ডগোল, একটা লেখা নিয়ে, কথা নিয়ে নয়, কিন্তু আবার আরেকটা লেখা নিয়ে বাংলাদেশের সকল উকিলদের সঙ্গে আমার একটা দ্বন্দ্ব সংঘাত শুরু হয়ে গিয়েছিল। একটা লেখা লিখেছিলাম বাংলাদেশ প্রতিদিনে, সুন্দরী সুজনা, 2 বৃদ্ধ এবং 1 উকিল, সেটা নিয়ে। এনিওয়ে, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো, এই মাথাটায় আসলো আমার দুটো কারণে। আপনাদের সেই যে মরহুম সালাউদ্দিন কাদের চৌধুরী যে বিখ্যাত কৌতুক, সোনা মিয়া লাল মিয়া, মিয়া তো ঠিকই আছে, সোনাটা কেটে দিলেই তো, সোনাটা কেটে ওখানে লাল বসাই, লাল করে দাও, সোনাটা কেটে লাল করে দাও, তাহলে তো হয়ে গেল। আবার তিনি বললেন, যেটা কি তোমরা বুঝতে পেরেছো? লোকজন বলে হ্যাঁ বুঝতে পেরেছে, এবং এই সমস্ত উদাহরণ মানুষ খুব সহজে দ্রুত বুঝতে পারে। তো সেই যে সোনা মিয়া লাল মিয়ার ঘটনার অনেক আগে আমাদের যে টেলিভিশন, বাংলাদেশ টেলিভিশন, সেখানে একটা অনুষ্ঠান দেখেছিলাম। এটা কি ইত্যাদি না অন্য কোনো অনুষ্ঠান আমার সেটা মনে নেই, কিন্তু সেখানে একটা কৌতুক ছিল। আমার সোনার মাথা গরম হয়েছে। ঘটনা যাই বলা হোক না কেন, আমাদের দেশে যেটা হয়, স্বর্ণ, দ্য গোল্ড, সোনা, সেই সোনার বলতে খুব মূল্যবান কোনো বস্তু বোঝায়। দ্বিতীয়ত হলো যে আমাদের গ্রামাঞ্চলে আমরা যাকে খুব ভালোবাসি, ভাইদের মধ্যে যাকে সবচেয়ে বেশি ভালোবাসি, তাকে আমরা বলি আমার সোনা ভাই। যে স্বামী তার স্ত্রীকে প্রচন্ড রকম ভালোবাসেন, বা স্ত্রী স্বামীকে ভালোবাসেন, তারা একে অপরকে আদর করে ডাকেন সোনামণি, সোনামণি, ওরে আমার সোনামণি রে। সন্তান পিতাকে ভালোবাসেন, পিতা সন্তানকে ভালোবাসেন, এবং তাদের যে মাধ্যম, কথা বলার মাধ্যম, সেখানে অটোমেটিক সোনা চলে আসে। এরকম আমাদের জীবনের যত প্রেম, যত ভালোবাসা, যত ভালো লাগা, সব কিছুর সঙ্গেই সোনা জড়িত, সোনা শব্দ জড়িত, বা গোল্ড, স্বর্ণ জড়িত। আবার শরীরের যে বিশেষ অঙ্গ, সেই বিশেষ অঙ্গকেও কিন্তু আমরা সোনা বলি অনেকে। আর যখন আপনি কাউকে তুচ্ছ-তাচ্ছিল্য করতে চান, তখন ঠিক ওই যে বিশেষ অঙ্গ, যেটিকে আপনি অনেক আদর করে যত্ন করে সোনা ডাকেন, তো সেই যে সোনা, সেই সোনা নিয়ে আপনি তাকে বললেন যে অমুক 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 ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তো এত কিছুর মধ্যে যদি ধরেন এই সোনাকে নিয়ে যত শব্দ, যত বাক্য, যত প্রেম, যত ভালোবাসা, তার 99% হলো একেবারে ইতিবাচক। কোনো নেতিবাচক কোনো কিছু নেই। যে এখন আপনি আপনার স্ত্রীকে বলেন ওরে আমার সোনামণি রে, তখন আপনার কোনো অবস্থাতেই কোনো লজ্জাস্থানের কথা আপনার মনে আসে না। এটাকে আপনি একটা অপার্থিব সুন্দর স্বপ্ন বলে মনে করেন। যখন আপনার বড় ভাইকে বা ছোট ভাইকে ওরে আমার সোনা ভাই রে, সোনা ভাই, এমনকি আমি অনেক দাদাকে, একটা মানে যৌথ পরিবার, আমি গ্রাম থেকে আসছি, যৌথ পরিবার, তো সেখানে 4-5 জন দাদা থাকেন। দাদারা 7 ভাই বা 8 ভাই 10 ভাই, এরকম অনেক দাদা আমরা দেখেছি। তো এই সকল দাদাকে আপনার ভালো লাগে না, যে দাদাটিকে আপনার সবচেয়ে ভালো লাগে, তিনি মেজো, হয়তো সেজো বা ছোট, তো তাকে আদর করে সবাই সোনা দাদা বলে ডাকেন। আবার দাদিদের মধ্যে অনেক আপনজন, সোনা মানে সোনা দাদি, সোনা দাদি হিসেবে আমরা অনেকে দেখেছি এইভাবে। তারপরে হলো যে ভাইদের মধ্যে সোনা ভাই, সোনা কাকু, এই স্বর্ণের সাথে এভাবে জড়িত। তো সেখানে আমার সোনার মাথা গরম হয়েছে, এটা দ্বারা দুটো জিনিস বোঝায়।
প্রথম জিনিসটা হলো যে আমি যাকে ভালোবাসি তিনি রাগ হয়ে গেছেন, তার মাথা গরম হয়ে গেছে, একেবারে সহজ সরল। 2 নম্বর হলো যে আমি যাকে ভালোবাসি তার সেই যে মাথা গরম হয়ে যাওয়ার কারণে তিনি কাণ্ডজ্ঞান হারিয়ে ফেলছেন, তার বিচার বিশ্লেষণ করার ক্ষমতা নেই, তিনি যথেষ্ট উত্তেজিত এবং তিনি যথেষ্ট রাগান্বিত। এটা নেতিবাচক অর্থে আমার সোনার মাথা খারাপ হয়ে গেছে বা আমার সোনার মাথা গরম হয়ে গেছে। এখন এই যে সোনা, আপনার নিজের দিকে যদি আপনি তাকান, এখন আপনার নিজের সোনাকে আপনি কিভাবে চিন্তা ভাবনা করবেন সেটা অন্যরকম, কিন্তু আপনি যখন আপনার পরিবারের দিকে তাকান তখন আপনার পরিবারের স্বর্ণ বা গোল্ড বলতে পরিবারের সবচেয়ে প্রিয় মানুষটিকে বোঝায়। আর যদি আপনি সমাজ বুঝান, রাষ্ট্র বুঝান, তাহলে রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আমাদের রাষ্ট্রের যিনি গুরুত্বপূর্ণ ব্যক্তি তাকে আমরা কি হিসাবে মনে করেন যে আমাদের সোনামিয়া। আমাদের সোনামিয়া রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি, তিনি হতে পারেন চেয়ারম্যান, মেম্বার, মন্ত্রী, এমপি, প্রধানমন্ত্রী। এবং এই সকল মানুষের যদি সত্যিকার অর্থে মাথা গরম হয়ে যায়, মাথা গরম হয়ে যায়, যেভাবে আমাদের ডাক্তার শফিকুর রহমান জামাতের সভাপতি তিনি বলেছেন যে রেগে গেলেন তো হেরে গেলেন। এটি অত্যন্ত জনপ্রিয় একটি বক্তব্য, রেগে গেলেন তো হেরে গেলেন। তো সেক্ষেত্রে তিনি কাকে বলেছেন, কোন সুনামিয়াকে বলেছেন এটা আমরা জানি না, আমি অন্তত তো জানি না। তিনি হয়তো কারো দ্বারা তিনি প্ররোচিত হয়েছেন বা কেউ হয়তো রেগে গিয়েছেন, যেটা তার নোটিশে এসেছে, তিনি সেটাকে মেনশন করার জন্য তিনি মুরব্বী হিসেবে বলেছেন রেগে গেলেন তো হেরে গেলেন, কাম কোয়াইট, শান্ত হন। কিন্তু সমস্যা হলো যে সোনা যদি একবার রাগ হয়, সোনা যদি একবার গরম হয়ে যায়, তাহলে এটি খুব সহজে ঠান্ডা হয় না, সোনার রাগ কমে না। এই কারণ হলো আপনি চিন্তা করুন, স্বর্ণ যদি আমরা প্রকৃতিতে গোল্ডের কথা চিন্তা করি, ইটস পিওর, মানে আপনি যদি 24 ক্যারেট গোল্ড ধরেন এবং এটা যখন এটা এমনি খুব ঠান্ডা, মানে যাকে বলে অন্য যে কোনো ধাতুর চেয়ে নরম, 24 ক্যারেট গোল্ড, তারপর সামান্য তাপে এটি গলতে থাকে, ভীষণ রকম ভাবে গলতে থাকে, একেবারে এলোমেলো হয়ে যায়। মানে লোহা বা অন্য যে পদার্থগুলো রয়েছে তার চেয়ে অনেক অনেক কম তাপে স্বর্ণ রীতিমতো তরল হয়ে যায়। তো সেক্ষেত্রে সমাজের যারা গুরুত্বপূর্ণ ব্যক্তি, তাদের যদি মাথা গরম হয়ে যায়, তাদের যদি মাথা খারাপ হয়ে যায়, তারা কাণ্ডজ্ঞান শূন্য হয়ে পড়ে, তারা একেবারে তরল জলবৎ তরলং বা বাষ্পর মতো অবস্থা তাদের হয়ে যায় এবং তাদের যন্ত্রণায়, অর্থাৎ সুনামিয়াদের যন্ত্রণায় কোনো মানুষ সুস্থ থাকতে পারে না। ধরুন আপনি একটা এলাকার মধ্যযুগের কোতোয়াল সুনামিয়া, কোতোয়াল মানে প্রধান পুলিশ কর্মকর্তা, আইজি সাহেব, বা ধরুন সেনাবাহিনীর প্রধান, এমনি সেনাবাহিনীর প্রধান, আপনি তাকে আদর করে ডাকলেন সুনামিয়া। ধরুন আপনি প্রধানমন্ত্রী, তাকে আদর করে ডাকলেন সুনামিয়া। এই যে পদ পদবীগুলো, তাদের টাকা আছে, অস্ত্র আছে, ক্ষমতা আছে, ম্যাজিস্ট্রেসি পাওয়ার আছে, তারা আপনাকে জেল ফাঁস দিতে পারে এবং তারা আপনাকে যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে অনেক কিছু করতে পারে। তো সেই ক্ষেত্রে এই সকল পদ পদবীর মানুষরা যদি রাগ হয়ে যান, তাহলে তাদের কতটা ক্ষতি হবে সেটা পরের ব্যাপার, কিন্তু আমরা যারা আমজনতা রয়েছে আমাদের কিন্তু মারাত্মক সর্বনাশ ঘটে যায়, এতটা সর্বনাশ ঘটে যায় যেটা বলার মতো নয়। এই জন্য আমাদের সমাজে যারা আদরের, সম্মানের, মর্যাদার সুনামিয়েরা আছেন, তাদের মাথা ঠান্ডা রাখা খুবই জরুরি, ভীষণ রকম জরুরি। তো সেই দিক থেকে আমাদের এই যে রাষ্ট্রের যে এখন যারা কর্তা ব্যক্তি, তাদের মাথা কি এখন গরম না কি ঠান্ডা আছে? তারা কি তাদের মনের ক্রোধ, হিংসা, তাদের যে লিপ্সা,
এগুলো তারা দমন করতে পেরেছেন, নাকি সবকিছু আগের মতোই আছে? তারা অতীতের যে সকল সুনামিয়েরা ছিলেন, সে সকল সুনামিয়েদের মতোই সবকিছু চালাচ্ছেন, নাকি ইতিহাসের যে সকল মহানায়ক সুনামিয়া আছেন সেই সকল সুনামিয়াদের মতো কিংবদন্তির ইতিহাস তৈরি করার চেষ্টা করছেন? এবং তারা যে গরম হচ্ছেন না বা গরম হবেন না, সেটার উপর কিন্তু আপনার আমার তকদির অনেকটা নির্ভর করছে। এই গেল রাজনীতির বিষয়। এবার ব্যক্তিগত জীবনে আসুন, যেখানে আমি এখানে একটা যে শব্দ ব্যবহার করেছি যে আমার সুনামিয়ার মাথা গরম, আপনার সুনামিয়ার মাথার খবর কি, বা আপনার শোনা ঠিক আছে তো, ইত্যাদি ইত্যাদি। এখানে আমার বলতে যে জিনিসটা বোঝাচ্ছি, আমি এখন আমজনতা। আমি যে আমজনতা, সেই আমজনতার এই মুহূর্তে মাথা গরম আছে। অভাব, অভিযোগ, চাকরিহীনতা, টাকা নেই, পয়সা নেই, বিভিন্ন কারণে আমরা যারা আমজনতা, সাধারণ মানুষ, আমাদের যারা প্রিয়জন, তাদের সবার মাথা গরম। আপনি আপনার স্ত্রীকে চিকিৎসা দিতে পারছেন না, ওষুধ কিনে দিতে পারছেন না, ঘরে চাল ডাল আটা ময়দা নেই। তখন আপনি যদি বুভুক্ষ সন্তানের সামনে গিয়ে ডাকেন, ওরে আমার সুনামিয়ারে, সুনামিয়ার মাথা কিন্তু তখন ঠিক নেই। এইভাবে যত মানুষকে আমি দেখছি, আমার বাড়ির দারোয়ান, পিয়ন, ড্রাইভার থেকে শুরু করে আমার যত প্রিয়জন আপনজন আছেন, যারা যারা ব্যবসা করেন, বাণিজ্য করেন, আমার যে সার্কেল, সেই সার্কেলের একটি মানুষ, আমার প্রিয় মানুষ, তাদেরকে আমি স্থির অবস্থায় দেখতে পাচ্ছি না। সবার পাহাড় সমান সমস্যা। সেই সমস্যার মধ্যে হাবুডুবু খেতে খেতে অনেকে স্তব্ধ হয়ে গেছেন, অনেকে বধির হয়ে গেছেন, অনেকে তাদের যে কর্মদক্ষতা হারিয়ে ফেলেছেন। এই হলো আমার সুনামিয়াদের খবর, বা আমার শোনার যে মাথা গরম হওয়ার আসল কাহিনী। এবার একটু আপনার চারিদিকে যারা আছেন, আপনার প্রিয়জন, আপনার প্রিয়জন বলতে যে আপনার রক্তের হবে, নট লাইক দ্যাট। আপনার বাসায় যে আপনার ঘর পরিষ্কার করে, আপনার সাহায্যকারী, কাজের বুয়া বলেন, পিয়ন, ড্রাইভার, দারোয়ান বলেন, অথবা আপনার ব্যক্তিগত যে পিএস বলেন, ও আপনার সবচেয়ে প্রিয়। আপনি ধরুন আপনার সেই পিয়নটা আপনাকে চা বানিয়ে এনে দিচ্ছে, মন খারাপ, সে কতগুলো আগে সেটা থুথু দিয়ে দিল, তারপর শেষে থুথু দিয়ে সে আস্থা মতো গুলিয়ে গুলিয়ে আপনি যে বস আপনাকে খাইয়ে দিল, যে বেটা বদমাইশ, দেখাচ্ছে তোকে মজা। অথবা দেখা গেল যে আপনার ঘর পরিষ্কার করছে, পরিষ্কার করতে গিয়ে সে ভালো মতো মনোযোগী না, ঘরে ময়লা রয়ে গেল। তো কাজে এই মানুষগুলো যারা লেম্যান সমাজের আশেপাশে, তারা অবশ্যই আপনার সুনামিয়া, মানে আপনার প্রিয়জন। এদের ভালো থাকার উপর আপনার ভালো থাকা নির্ভর করে। এরপর আসেন আপনার রক্তের সুনামিয়ারা, আপনার ছেলে মেয়ে, আপনার পিতা মাতা, আপনার ভাই বোন, ওনারা। এরপর আপনার সমাজের যারা সুনামিয়া রয়েছেন, আপনার আশেপাশের পাড়া প্রতিবেশী, তারা যদি সুখে না থাকে, আপনি একা সুখে থাকতে পারবেন না। তো সব মিলিয়ে এই যে বর্তমান অবস্থা 2026 সনের মে মাস, এই মে মাসে আপনার সুনামিয়া যারা আছেন, তাদের মাথা কোন অবস্থায় আছে একটু চিন্তা করে দেখুন তো। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন, হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।